আজকের এই বিশ্লেষণে আমরা ইতিহাসের এমন এক অবিশ্বাস্য আর চমকপ্রদ অধ্যায় নিয়ে কথা বলবো যা শুনলে আপনি সত্যি অবাক হবেন। একজন অদম্য বিজেতা, যিনি বলতে গেলে পুরো বিশ্বকে নিজের পায়ের নিচে এনেছিলেন, তিনি হঠাৎ করে একটি দেশের একেবারে সীমানায় এসে থেমে গেলেন, কোনো আক্রমণ করলেন না। কেন? চলুন, মঙ্গলদের ছায়া কেন শেষ পর্যন্ত ভারতবর্ষে পড়ল না, আজ সেই রহস্যেরই জট খুলি আমরা। অর্ধেক পৃথিবী জয় করে ফেলা এই মানুষটি কেন ভারতকে রেহাই দিলেন? ইতিহাসের অন্যতম বড় একটি রহস্য কিন্তু এটি। একজন নিষ্ঠুর আর অদম্য বিজেতা, যার সামনে কেউ টিকতে পারত না, তিনি হঠাৎ করে ভারতের সীমানায় এসে থমকে দাঁড়ালেন। তিনি চাইলে তো খুব সহজেই পুরো ভারতবর্ষে এক ধ্বংসলীলা চালিয়ে দিতে পারতেন, তাই না? কিন্তু বাস্তবে তিনি তা করেননি। কেন? কি এমন ঘটেছিল সেই সীমান্তে? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে মঙ্গল বাহিনী আসলে ঠিক কতটা পাওয়ারফুল ছিল, আগে সেটা আমাদের একটু বুঝতে হবে। তখনকার দিনে মঙ্গল যুদ্ধযন্ত্র ছিল আক্ষরিক অর্থেই অপ্রতিরোধ্য। মানে চীন, পারস্য, মধ্য এশিয়া একটার পর একটা বিশাল সাম্রাজ্য জয় করে তিনি হয়ে উঠেছিলেন ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর এক চরিত্র। তাদের যে রণকৌশল, ঘোড়সওয়ার বাহিনীর যে অবিশ্বাস্য গতি, এর সামনে কারোই মাথা তুলে দাঁড়ানোর ক্ষমতা ছিল না। তো এত বড় বড় শক্তিশালী সাম্রাজ্যকে যারা একেবারে ধুলোয় মিশিয়ে দিয়েছে, তাদের কাছে ভারত জয় করাটা তো জাস্ট সময়ের ব্যাপার হওয়ার কথা ছিল, তাই না? সিন্ধু নদের তীরে অচলাবস্থা। তো আমাদের আজকের এই ঐতিহাসিক গোয়েন্দা গল্পের আসল নাটকীয় ঘটনাটি শুরু হয় ঠিক এখান থেকেই। চলুন দেখি সেই উত্তাল সময়টাতে ঠিক কি ঘটেছিল। সময়টা 1221 সাল। মঙ্গল সেনাদের আগ্রাসনে খোয়ারেজম সাম্রাজ্য ততদিনে তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। মানুষজন প্রাণ বাঁচাতে দিক বিদিক ছুটছে। আর ঠিক সেই সময়ে খোয়ারেজমের যুবরাজ জালালউদ্দিন পালাতে পালাতে এসে পৌঁছান একেবারে ভারতের সীমানায়। চেঙ্গিস খান তাকে ধরতে মরিয়া। সিন্ধু নদের তীরে শুরু হয়ে যায় এক ভয়ঙ্কর যুদ্ধ। স্বাভাবিকভাবেই মঙ্গল বাহিনীর সামনে জালালউদ্দিনের সেনারা দাঁড়াতেই পারেনি, কিন্তু এর পরেই ঘটে যায় সেই নাটকীয় দৃশ্য। অবিশ্বাস্যভাবে যুবরাজ জালালউদ্দিন তার ঘোড়া সমেত একেবারে সরাসরি উত্তাল সিন্ধু নদীতে ঝাঁপ দেন এবং সাঁতার কেটে ভারতের ভূখণ্ডে ঢুকে পড়েন। এমন সাহসী ছেলে প্রত্যেক বাবারই থাকা উচিত। নদীর পাড়ে দাঁড়িয়ে চেঙ্গিস খান স্বচক্ষে দেখছিলেন এই অবিশ্বাস্য ঘটনা। ইতিহাস বলে তিনি জালালউদ্দিনের এই দুঃসাহসিকতায় এতটাই মুগ্ধ হয়েছিলেন যে নিজের ছেলেদের উদ্দেশ্য করে ঠিক এই কথাটিই বলেছিলেন। এই একটা উক্তি কিন্তু চেঙ্গিস খানের চরিত্রের সম্পূর্ণ ভিন্ন একটা দিক আমাদের সামনে তুলে ধরে। তিনি কেবল একজন নিষ্ঠুর বিজেতাই ছিলেন না, বরং তিনি শত্রুর সাহস আর বীরত্বকেও প্রচণ্ড সম্মান করতেন। কিন্তু এই সম্মানের পরেই তো চলে আসে সবচেয়ে বড় প্রশ্নটা। লক্ষ্যবস্তু এখন ভারতের সীমানার ভেতরে। মঙ্গলরা কি তাকে অনুসরণ করে নদী পার হবে? চেঙ্গিস খান ঠিক সিন্ধু নদের তীরে দাঁড়িয়ে এক চরম সিদ্ধান্তের মুখোমুখি। তিনি যদি নদী পার হওয়ার নির্দেশ দেন, তবে সেটাই হবে ভারতের জন্য এক ধ্বংসাত্মক অধ্যায়ের সূচনা। এই মুহূর্তটি আসলে পুরো দক্ষিণ এশিয়ার ইতিহাসের গতিপথ নির্ধারণ করে দিয়েছিল। কূটনীতির এক মাস্টার স্ট্রোক। শুধু তলোয়ার আর যুদ্ধই নয়, এই বিশাল রহস্যের পেছনে লুকিয়ে আছে চমৎকার এক রাজনৈতিক হিসাব নিকাশ। সেই সময়টাতে ভারতের সবচেয়ে বড় আর শক্তিশালী রাজনৈতিক শক্তি ছিল দিল্লি সালতানাত, আর এর শাসক ছিলেন শামস-উদ-দিন ইলতুৎমিশ। তিনি কিন্তু অত্যন্ত চতুর এবং দূরদর্শী একজন শাসক ছিলেন। তিনি খুব ভালো করেই বুঝতে পেরেছিলেন যে চেঙ্গিস খান যদি কোনো কারণে একবার ভারত আক্রমণ করার ডিসিশন নিয়ে নেন, তাহলে পুরো মহাদেশ একেবারে শেষ হয়ে যাবে, চরম বিপর্যয় নেমে আসবে। আর ঠিক এখানেই ইলতুৎমিশ চাললেন তার সেই দারুণ কূটনীতিক চাল। মঙ্গলদের ক্রোধ এড়াতে ইলতুৎমিশের সেই মাস্টার স্ট্রোকটি ছিল আশ্রয় প্রত্যাখ্যান। যখন খোয়ারেজমের পলায়নরত যুবরাজ জালালউদ্দিন ইলতুৎমিশের কাছে আশ্রয় চাইলেন, ইলতুৎমিশ অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে, খুব বিনয়ের সাথে তাকে না করে দেন। তিনি খুব ভালো করেই জানতেন, যদি তিনি মঙ্গলদের একজন শত্রুকে নিজের রাজ্যে আশ্রয় দেন, তাহলে চেঙ্গিস খান সেটাকে সরাসরি উস্কানি হিসেবে নেবেন এবং ভারতের দিকে কালবৈশাখীর মতো ঝাঁপিয়ে পড়বেন। স্রেফ এই একটি পলিটিক্যাল চাল সেদিন দিল্লি সালতানাতকে নিশ্চিত ধ্বংসের হাত থেকে বাঁচিয়েছিল। প্রকৃতি এবং যুদ্ধ হাতি। চেঙ্গিস খানের থেমে যাওয়ার পেছনে কেবল রাজনীতি একমাত্র কারণ ছিল না। ভারতের প্রকৃতি এবং এখানকার সামরিক ব্যবস্থাও বিশাল এক দেয়াল হয়ে দাঁড়িয়েছিল। একবার ভেবে দেখুন, মঙ্গলেরা ছিল ঠান্ডা, শুষ্ক আর উন্মুক্ত প্রান্তরের যোদ্ধা। তাদের ঘোড়া আর যুদ্ধ কৌশল তৈরি হয়েছিল বিশাল স্টেপ বা খোলা তৃণভূমির জন্য। এর বিপরীতে ভারত চরম ভ্যাপসা গরম, আর্দ্র আবহাওয়া, ঘন জঙ্গল আর ভয়ঙ্কর মৌসুমি বর্ষাকাল, মানে সম্পূর্ণ ভিন্ন এক জগৎ। মঙ্গলদের শক্তিশালী ঘোড়ারা এই তীব্র আর্দ্র আর গরম আবহাওয়ায় সহজেই দুর্বল হয়ে পড়ত। খাবার, বিশুদ্ধ পানি আর এত বিশাল একটা সেনাবাহিনীর রসদ এই অচেনা গুমট পরিবেশে টিকিয়ে রাখাটা ছিল আক্ষরিক অর্থেই অসম্ভব। আর শুধু আবহাওয়া কেন,
ভারতের সামরিক বাহিনীও তো আর সহজ কোনো টার্গেট ছিল না। উত্তর ভারতের সেনাবাহিনীর একটা বিশাল শক্তি ছিল তাদের যুদ্ধ হাতে, যার মনস্তাত্ত্বিক প্রভাব ছিল এক কথায় ভয়ঙ্কর। মঙ্গল ঘোড়ারা কখনোই পাহাড় প্রমাণ সাইজের এই হাতিগুলোর সাথে অভ্যস্ত ছিল না। রণক্ষেত্রে দানবাকৃতির হাতিগুলো তেড়ে এলে ঘোড়ারা স্বাভাবিকভাবেই ভয় পেয়ে পুরোপুরি নিয়ন্ত্রণ হারাত। এটি মঙ্গলদের যে সিগনেচার স্পিড আর দ্রুত গতির যুদ্ধকৌশল সেটাকে একেবারে অকার্যকর করে দেওয়ার ক্ষমতা রাখত। মানে বুঝতে পারছেন তো, চেঙ্গিস খানের হিসাব নিকাশ ছিল একদম নিখুঁত। একদিকে ভারতের এই প্রতিকূল গ্রীষ্মমণ্ডলীয় আবহাওয়া, অন্যদিকে রণক্ষেত্রে সম্পূর্ণ অপরিচিত যুদ্ধ হাতি, দীর্ঘ হয়ে পড়া রসদ ব্যবস্থা, আর এর সাথে যুক্ত হয়েছিল নিজ ভূখণ্ডে বিদ্রোহের হুমকি। মঙ্গল সাম্রাজ্য তখন এত দ্রুত ছড়াচ্ছিল যে ভারতের গভীরে ঢুকে কোনো দীর্ঘস্থায়ী যুদ্ধে আটকে পড়লে সাম্রাজ্যের পতন হতে পারত। এখান থেকেই বোঝা যায় চেঙ্গিস খান কেবল একজন রক্তপিপাসু যোদ্ধাই ছিলেন না, তিনি ছিলেন একজন চরম বাস্তববাদী সিইও এর মতো স্ট্র্যাটেজিস্ট। তিনি জানতেন ভারত জয় করাটা একটা লজিস্টিক্যাল দুঃস্বপ্নে পরিণত হতে পারে। মঙ্গলদের উত্তরাধিকার চেঙ্গিস খান তো নদীর ওপার থেকেই ফিরে গিয়েছিলেন ঠিকই, কিন্তু এর প্রভাব ইতিহাসে ঠিক কতদূর পর্যন্ত গড়িয়েছিল? একবার জাস্ট সেই হোয়াট ইফ সিনারিওটা কল্পনা করুন। যদি চেঙ্গিস খান সেদিন সত্যিই সিন্ধু নদ পার হতেন, তবে কি হতো? হয়তো পুরো দিল্লি শহর ধ্বংসস্তূপে পরিণত হতো। ভারতীয় সভ্যতা, সংস্কৃতি আর সম্পদের এক বিশাল অংশ চিরতরে মুছে যেত। আজ আমরা যেভাবে পুরো দক্ষিণ এশিয়ার ইতিহাস পড়ি, সেটা হয়তো সম্পূর্ণ অন্যরকম হতো। একটিমাত্র সিদ্ধান্ত কিভাবে কোটি কোটি মানুষের ভাগ্য বদলে দেয়, এটা তারই একটা জ্যান্ত প্রমাণ। প্রকৃত ক্ষমতা হল কোন যুদ্ধটি করতে নেই তা বুঝতে পারা। চেঙ্গিস খান জানতেন তিনি চাইলেই আক্রমণ করতে পারেন, কিন্তু সেই আক্রমণের রেজাল্ট তার নিজের বিশাল সাম্রাজ্যের জন্যই ভালো হতো না। সিন্ধু নদের তীর থেকে তার এই ফিরে যাওয়া প্রমাণ করে যে অন্ধ আক্রোশের চেয়ে হিসাব কষা সংযম একজন শাসককে অনেক বেশি মহান করে তোলে। তার এই সিদ্ধান্তটা ছিল আক্ষরিক অর্থেই একটা স্ট্র্যাটেজিক মাস্টার ক্লাস। তবে ইতিহাসের এক অদ্ভুত টুইস্ট কিন্তু রয়েই গেছে। চেঙ্গিস খান নিজে ১২২১ সালে পিছু হটেছিলেন ঠিকই, কিন্তু পরবর্তীতে তারই বংশধর তৈমুর লং ঠিকই ভারত আক্রমণ করেন, এবং তারও অনেক পরে আসেন বাবর, যার শিরায় শিরায় মঙ্গল রক্ত প্রবাহমান ছিল। তিনি এসে ভারতে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন, অর্থাৎ যে ছায়া সিন্ধু নদের তীরে এসে থেমে গিয়েছিল, কয়েক শতাব্দী পর ঠিকই তা পুরো ভারতবর্ষকে গ্রাস করেছিল। তো সবশেষে একটা বিশাল চিন্তা জাগানিয়া প্রশ্ন কিন্তু থেকেই যায়, চেঙ্গিস খান কি সত্যি ভারতকে চিরতরে রেহাই দিয়েছিলেন, নাকি তিনি কেবল তার উত্তরাধিকারের অনিবার্য আগমনকে কিছু সময়ের জন্য জাস্ট বিলম্বিত করেছিলেন? হয়তো সেদিন তিনি ফিরে গিয়ে ভারতের ইতিহাসকে তাৎক্ষণিক ধ্বংসের হাত থেকে বাঁচিয়েছিলেন, কিন্তু মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠার মাধ্যমে সেই মঙ্গল ছায়া ঠিকই একদিন এই উপমহাদেশের ভাগ্য নির্ধারণ করেছিল। ইতিহাস বোধহয় এভাবেই তার আপন গতিতে নিজের মতো করে চলে। আজকের এই বিশ্লেষণটি কেমন লাগলো তা ভেবে দেখতে পারেন। আজ তাহলে এ পর্যন্তই।